জনাব মাহবুব আজিজ, আপনার কাছে জানতে চাই, আপনি না আসলে এগুলো খুবই অসম্মানজনক কথাবার্তা। উনি আমাকে বলেছেন যে কবি তো চাঁদে চলে গেছে গা। তো এই ধরনের কথা আসলে রাজনীতিবিদদের কাছ থেকে আমরা জানি। ডক্টর ইউনূস সম্পর্কে আমরা রাজনীতিবিদদের কথাবার্তা তো শুনে অভ্যস্ত। আসলে লেখাপড়ার সাথে তো ওনাদের সম্পর্ক কতখানি এই কথাবার্তা থেকেই বোঝা যায়। তো যেই বিষয়টা হচ্ছে যে আমাদের লেখাপড়া একবারে কবিতা লিখতে লেখাপড়া লাগে না, কিন্তু আমাদের লেখাপড়া একবারেই নেই, এমনিই আমরা আসি। এইটাই হলো বিষয়, এমনিই আসি। তো এই বিষয়গুলো তো আসলে কিভাবে আসে, ওনাদের যে ব্যাপারগুলো আছে, ওনারা মনে করছেন আওয়ামী লীগ বিএনপিদেরই দেশ, তারাই এইখানে সবকিছুই লুটপাট করবেন, তারাই টাকা পয়সা সবকিছু গোছগাছ করবেন, তারাই নির্বাচন করবেন। ভোটে তো ভয় কেন? এবং এইখানে ভোটের ভয়ের কথাটা কিন্তু আসছে না এখানে। আমি তো আর বিএনপি তো ভোট চায়, আর কিছু চায় না, ভোটটা চায়। ছাত্রদের পক্ষেও বলছি না, বিএনপির পক্ষেও বলছি না, আওয়ামী লীগের পক্ষেও না। আমার কথাটা হচ্ছে যে এক নায়কতন্ত্রের বিরুদ্ধেই আন্দোলনটা হয়েছে। আমাদের রাজনৈতিক দলগুলো একই শ্রেণী কাঠামোর দল, এই শ্রেণী লুটপাট ছাড়া আর কিছু বোঝে না। এই জন্যই তাদেরকে একটা কাঠামোর মধ্যে আনতে হবে। ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী হবেন কিংবা দুইবার হবেন না, এই জন্য কি এই আন্দোলনটি হয়েছিল? আরো আছে, দুইবার হবেন না, আনুপাতিক হবে, তারপরে তাদের ঠিকানাগুলো দিতে হবে, কার কোথায় টাকা পয়সা আছে। কারণ আমরা বিএনপির লুটপাটের সাথে খুবই ভালোভাবে পরিচিত। তারা 2001 থেকে 6 সাল পর্যন্ত কি করেছিল, এই বাংলা ভাই এবং কি উত্থান হয়েছিল, একসাথে 65টা জেলায় কিভাবে বোমা বিস্ফোরণ হয়ে গেছিল, এগুলো আমরা সব আমাদের পরিষ্কার মনে আছে। এবং এই জায়গাগুলো দেখেই সেই 111 এসেছিল, এবং তখন তাদের কি দৌড়গুলো, কিভাবে তাদেরকে মাপ চাইতে হয়েছিল রাজনীতিবিদদের, আমাদেরকে মনে নাই সেগুলো? পত্রিকার পাতায় কিভাবে সেগুলো এসেছিল, দুই দলের বিএনপি এবং আওয়ামী লীগের খবর বার্তাগুলো এসেছিল। আমরা এই লুণ্ঠনের সঙ্গে পরিচিত, এবং এই জায়গাতে খালি লুণ্ঠন থেকে বের হয়ে আসতে হলে অবশ্যই এই সময় অনেক খারাপ হচ্ছে। যারা রাজনীতিতে যায় তারাই সেই চেয়ারে বসলে ভুলে যায় যে আমাদেরকে জনগণের সামনে যেতে হবে। সেইটার যারা ভুল করছে তাদেরকে জনগণ উত্তর দিয়ে দেবে, সেই দায় তো আমরা নিতে আসবো না। যারা এই সমস্ত পাজেরে চলছে, প্রাডো করছে বা কি করছে না করছে, সেটার বিচারের জন্য বিচার ব্যবস্থা আছে, সেইটার দায় আমি নিতে যেতে পারি না, আমরা নেব না। আমাদের কথাটা হচ্ছে যে নির্বাচন অবশ্যই প্রয়োজন, জরুরি, কিন্তু নির্বাচনের আগে একটা জুলাই ঘোষণাও জরুরি যে এইভাবে নির্বাচনটি হবে, এইভাবে একটা নিরপেক্ষ নির্বাচন হবে, এবং সেইটা অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচন হতে হবে, সকলের অংশগ্রহণে যাতে একটি নির্বাচন হতে পারে। আর এই যে নতুন নতুন রাজনৈতিক দল হচ্ছে, হবে, তারা যাবে, কোনো অসুবিধা নাই, প্রত্যেকেরই অধিকার আছে। যে ভোট দিতে পাবে না তারা ভোটে জিতবে না, যারা ভোটে জিতবে তারা আসবে, কিন্তু তারাই যেন মনে না করে আমরা জমিদার হয়ে গেলাম। কোনোভাবে আমরা ভোটে জিতে এসেছি মানে আমরা জমিদার, এই জমিদারি বা এই রাজতন্ত্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনি সকলের অংশগ্রহণ বলছিলেন, সকলের অংশগ্রহণ বলতে কি সকল দল? অবশ্যই সকল দল, এবং যারা অপরাধ, যারা খুন করেছে তাদের জন্য বিচার হোক, তারা বাদে সকলেই। জামাত কি খুনের সঙ্গে জড়িত নয়? তারা কিভাবে এত কথাবার্তা বলছে? বিএনপির বিরুদ্ধে কি খুনের অভিযোগ নাই? তারা কিভাবে এত কথাবার্তা বলছে? আমাদের যারা রাজনীতি করে তারা সকলেই কম বেশি খুনের অভিযুক্ত, তাহলে তো কেউই রাজনীতিতে থাকতে পারবে না। তাহলে কাকে চান আপনারা? আমরা চাই যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার হোক, বিচার হওয়ার পরে অন্যরা সকলেই অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচনে অংশগ্রহণ করুক, এবং সেটা একটা নির্দিষ্ট সময় পর পর একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনগুলো হোক, এবং সেই নির্বাচনে সকলেই মানুষের সামনে আসুক এবং প্রার্থীরা তাদের সম্পদের হিসাব দিক। এখন যারা সরকারে আসে তারাও সম্পদের হিসাব দিক এবং সুনির্দিষ্টভাবে দিক, এবং যারা আসবে, যারা সংসদ সদস্য হবে, তারাও সম্পদের হিসাব দিয়ে আসুক, এবং এগুলো যাতে একদম খুবই স্বচ্ছতার সঙ্গে থাকে। এবং প্রধানমন্ত্রী যদি গর্ব করে বলে আমার পিওনেরও 400 কোটি টাকা, এই গর্ব যেন আমরা শুনতে না পাই, আমরা যেন রাজনীতিবিদদের এই গর্বের কণ্ঠস্বর না শুনি। আমরা এসেছি, তারা তো ঈদের পরের আন্দোলন ছাড়া আর কিছু করতে পারেন নাই 15 বছরে। এই ছাত্রদের আন্দোলনের রক্তের উপরে দাঁড়িয়েই তো আজকে এত বড় বড় কথা বলছেন রাজনীতিবিদরা। কাজে তারা যেন ভুলে না যান এই ছাত্রদের কথা। 90-তে তারা ভুলে গিয়েছিলেন, 3 জোটের রূপরেখা তারা রাখেননি। 72-এ তারা ভুলেছিলেন, মুক্তিযুদ্ধের পর ছাত্রদের কথা রাখা হয়নি। এই 24-এর পরেও যাতে ছাত্রদের এই কথাগুলো রাখা হয়, যে আমরা কেউ যেন রাজতন্ত্রের দিকে না যাই, এইটুকুই তো চাওয়া।
এটুকুই তো চাওয়া। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাংবাদিক এবং কলামিস্ট মাহবুব আজিজ যে কথাগুলো বললেন, কথাগুলো তো চমৎকার, ভালো কথা। কি দেখতে পাচ্ছেন আপনি? শুনেন, আইন যদি সবার জন্য সমান হয়, যদি মাইন্ডসেটটা এরকম হয় যে আইনের অনুশাসন বলবৎ থাকবে, তাহলে আর কোনো কথা থাকে না। একজন প্রধানমন্ত্রীর জন্য যে আইনটা, একজন কাজের লোকের জন্য সেই একই আইনটা হবে। প্রধানমন্ত্রী 666 কোটি টাকা মাপ পেয়ে গেল, কোনো সমস্যা নাই, আরেকজনে 5,000 টাকা মাপ পাবে না, এটা হচ্ছে আইনের চরমভাবে লঙ্ঘন। আমরা সেই লঙ্ঘন চাই না। আপনার যারা এই যে কথা বললো যে হ্যাঁ বিএনপি এই করেছে, আওয়ামী লীগ এই করেছে, প্রধান উপদেষ্টার কথা বলছেন, আমি যেটাই হোক, প্রধানমন্ত্রী তো তারাই বলে, আমরাও বললাম, সমস্যা কি? আপনি বুঝে নেন। আপনি মনে করেন যে আমাকে আপনি চোর বলছেন, আমার জন্য তো আইন বলছেন, আমার জন্য 11 বলছেন, অথচ আপনি কিন্তু আসার পরেই আপনি জমিদারের সন্তান হয়ে গেলেন। আপনি আসার পরেই কিন্তু আপনার মহড়ায় কিন্তু 200-300 গাড়ি হয়ে গেল। আপনি কিন্তু আসার পরেই আপনি কিন্তু আপনার জীবনের সব কিছু, আপনি যেখানে 5 টাকা বাস ভাড়া দেওয়ার মতো অবস্থা ছিল না, হেঁটে আপনাকে বিশ্ববিদ্যালয় থেকে পাশের কোনোখানে যেতে হতো, সেইখানে আপনি 5 টাকা বাঁচাতেন, সেইখানে 5 টাকা বাঁচায় 1 কাপ চা খেতেন, সেইখানে আপনি এখন শত কোটি টাকার মালিক। আপনি শুধু এক বইয়ের বাজারে গিয়েই আপনার পদ কি, আপনার সদস্য সচিব সহকারী, আপনি বইয়ের বাজারে 400 কোটি টাকা নাই। এই যে আপনি, তাহলে আপনার এইখানে নেতারা তো অন্তত হিসাব করে খায়, তা আপনি তো হিসাব ছাড়া খাচ্ছেন। তাহলে আপনি তার পক্ষে কেউ একটু ভালো থাকলে কি আপনাদের কষ্ট লাগে কিনা? আমাদের কষ্ট লাগে। এই জন্য এই ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ, রাষ্ট্রনায়ক, এটা হবেই। একদিন না একদিন আপনাকে আমাকে চেয়ার ছেড়ে দিতে হবে, আমি চাই বা না চাই, আমাকে এই পৃথিবী ছাড়তে হবে। সেইখানে যারা শিখার ছিল, তারা বই খাতা বাদ দিয়ে আপনি অন্যরকম যে আপনার লেখাপড়া আছে কিনা সন্দেহে, 2 কলম তাল মিলায় সুর মিলায়। আমার এলাকায় এক স্বভাব কবি ছিল, বলতো, মনি তোর নাম কি, তুই নাকি খুব ধনী, তোর কপালে আছে শনি। সেও তো একটা কবি না, এত সুন্দর করে শ্লোক বানাইছে। তো এরকম কবি হইলেই লেখাপড়া করে, আর কবি ছাড়া লেখাপড়া করে না। পুঁথিগত বিদ্যা থাকলেই লেখাপড়া করে, আর না থাকলে লেখাপড়া করে না। আমরা মোটা খাতাগুলো এমনিই আনি না, কোনোখানে লেখাপড়া না করলে। কবিত্ব দিয়ে আমাদের চলতে হয় না, আমাদের চলার জন্য অন্য কাজ থাকে। সো এই জায়গায় আমি সত্য কথা বলবো, সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, কাউকে হেয় করার জন্য না। ডক্টর ইউনূস আমাদেরই আন্দোলনের ফসল। বিএনপির এই পর্যন্ত বিএনপির মারা গেছে 422 জন। বিএনপির এইখানে যে সব ফিরে গেছে, আগে কথায় কথায় রাজতে চল, এখন রাজতে চল বললেই কিন্তু একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে হয় না। আমরা পহেলা বৈশাখে দেখেছি। শেষ প্রশ্নটি করতে চাই, এই মানুষগুলা কাদের ছিল? বিএনপির ছিল। বিএনপি নামে যখন বিএনপির জন্য পারে নাই, তখন কিন্তু অবিএনপি নাম দিয়ে নেম প্লেট ফেলে দিয়ে আন্দোলন করতে হয়েছিল। সময় যত যাবে তত আরো, কিন্তু ঈদের পরে আন্দোলন কিন্তু আপনারা জমাতে পারেন না, এখনো জমবে না। জমবে হলো বাংলাদেশটা জিওপলিটিক্স যেমন খেয়ে ফেলেছে, সেই জন্য আপনার কোনো ঈদের পরে আন্দোলন জমবে না। আন্দোলন জমবে এইভাবে, আপনার নেম প্লেট খুলে আন্দোলন জমাতে হবে। আপনার যারা আজকে খেয়েছে, তারা কিন্তু মুসলেকা দিয়েছিল, নিশ্চয়ই আপনি ভুলে যান নাই। তারা মুসলেকা দিয়েছিল, মুসলেকা দেওয়ার সাথে সাথে আরও কিন্তু 10টা গ্রুপ বের হয়ে গিয়েছিল। 10টা গ্রুপটা কারা? এই গ্রুপগুলো, এক গ্রুপ কি আরেক গ্রুপ কে চেনে? এরা হচ্ছে নেম প্লেট ফালানো গ্রুপ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে যে প্রশ্নটি করতে চেয়েছিলাম, নাহিদ ইসলামের জন্মদিনে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লিখেছেন, আগামীর প্রধানমন্ত্রী হিসাবে তাকে সম্বোধন করতে চাই। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব একই কথা বলেছেন। নির্বাচনের আগেই কি প্রধানমন্ত্রী? আমি সম্মানের সাথেই বলছি, ওরা আমাদের সন্তানের মতো, সম্মানের সাথে বলছি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি, এগুলা যে কেউ স্বপ্ন দেখতেই পারে। ওদের স্বপ্ন আরও সম্প্রসারিত হোক, আমি এটা চাই। কিন্তু পাশাপাশি তার আগে বলবো, আগে ইউনিয়ন পরিষদের একটা নির্বাচন করে আসেন, আগে নিজেকে আগে জাস্টিফাই করেন, তারপরে রাষ্ট্রপতি। আমি বলি আপনাকে, এটা হাসির কথা না, আব্দুর রহমান বিশ্বাস নামে বিএনপির একজন রাষ্ট্রপতি ছিলেন বিএনপির সময়, উনি এক সময় পৌরসভা চেয়ারম্যান ছিলেন। সো আগে স্থানীয় সরকারের নির্বাচনটা করে নিজের যাচাইটা করা দরকার না? তারপরে ওইটাই আসুক। হঠাৎ করে অনেক কিছু পেয়ে গেলে তো এমনই হয়। জি, আপনার কথা একেবারেই পরিষ্কার। অনুষ্ঠান শেষ করবো, মাহবুব আজিজ কিছু যোগ করবেন কিনা? আসলে আমাদের এই দূষিত রাজনীতিগুলো তো বড় দলগুলোর একটি কর্মকাণ্ডেরই ফল। এই দেশে জামাতকে প্রতিষ্ঠিত করেছে কারা? এই দেশে রাজাকারদের গাড়িতে পতাকা উঠিয়েছে কারা? এখন আবার দেখি বিএনপি জামাতের বিরুদ্ধে বলছে,
মুক্তিযুদ্ধের পক্ষে অনেক কথাবার্তা শুনছি, প্রয়োজনে তাদের তো অনেক কথাই বলতে হয়, আজকে এই পক্ষে বলবে, কালকে ওই পক্ষে, শেষ পর্যন্ত কতখানি ওনারা আন্দোলন করতে পেরেছে। কিন্তু আপনি কিন্তু এই অনুষ্ঠানে এসেই বলেছেন, আমি একটু যোগ করি যে সংস্কার আসলে সেই মাত্রায় হচ্ছে না, 9 মাস সময় পেরিয়ে গেছে। না, 9 মাস সময় পেরিয়ে গেছে, এখন যেই মাত্রায় আমরা চাচ্ছি সেই মাত্রা তো আসলেই হচ্ছে না, এবং সেটার জন্য সহযোগিতা তো বিএনপিও করছে না, এটাও তো বলছি। এখন সবাই যদি যার যার গো ধরে বসে থাকে যে আমরা এটাই চাই, তাল গাছটি আমার, তাহলে তো একটা আবার সেই নির্বাচনই হবে, এবং সেই নির্বাচন হলে যেভাবে হবার কথা সেভাবেই হবে, যার টাকা আছে সে জিতে আসবে। এখন ধরেন এখন নির্বাচন করতে, এখন ছাত্রদেরকে আপনারা দোষ দিচ্ছেন, যদি দেখে যে ছাত্ররা যে এই অবস্থাতে নির্বাচন করতে হয়, তাহলে তো তারা যেন কোনো প্রকারে তো তারাও জোগাড় করার চেষ্টা করবে। কাজে এটা যদি পদ্ধতিটা ঠিক করতে হবে, একটা সাধারণ মাহবুবাদীদের যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে, সেটা কি আমরা পারবো? এবং সেটা তো পারবো না, আমাদের কাঠামোটা এইভাবে তৈরি হয়েছে যে আপনি এত কোটি টাকা না হলে আপনি দাঁড়াতেই পারবেন না। কাজে এই জিনিসগুলোতে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে হবে। আপনারা যেই ছাত্ররা এই পর্যন্ত নিয়ে এলো, তাদেরকে তো আপনাদেরকে রাখতে হবে কোনো না কোনো পরিসরে। তারা যেভাবে অনেক কিছু তো তারা বাধ্য হয়ে করছে। এখন যদি আমি দেখি যে এখানে একটা আগুন লাগতেছে, আমাকে তো পানির জন্যই ছুটতে হবে। যদি দেখি যে টাকা ছাড়া নির্বাচনই করতে পারছে না, করছে রাজনীতিবিদরা প্রাডো গাড়িতে চলে, তাই তাদেরও প্রাডো গাড়িতে চলতে হবে, ফেলতে হচ্ছে। ব্যাপারটা তো তাই। এখন রাজনীতিবিদদের আপনি দেখেন যে কি পেশা থাকে, অধিকাংশ রাজনীতিবিদদের পেশাটা কি, এগুলো যদি আমরা খুঁজতে যাই এখন তো অনেক অনেক মুখ কালো কালো হয়ে যাবে। কাজে এই বিষয়গুলো হচ্ছে যে স্বচ্ছতার জায়গাটা নিয়ে আসা, সকলের অংশগ্রহণ। আমরা তো বলছি না যে আপনি অমুককে বাদ দিয়ে দেওয়ার জন্য তমুককে বাদ দিয়ে দেওয়ার, নির্বাচন হোক, নির্বাচন হলে যাবেন, যে যিনি জিতবেন তিনিই তো ক্ষমতায় যাবেন, কিন্তু সেইটা ক্ষমতা মানে এটা একটা দায়িত্বে থাকা, তার মানে এটা চিরকালের জন্য না। এবং আপনি যখন চলে যাবেন তখন আপনি যে বিচারপতির বয়স বাড়িয়ে এই করে সেই করে আপনার যিনি প্রেসিডেন্ট তাকে প্রধান উপদেষ্টা বানিয়ে তত্ত্বাবধায়ক সাহেব যেটা করা হয়েছিল ওরকম জানি আর না হওয়ার সুযোগ থাকে। এই জিনিসগুলোর দিকে আমাদের পূর্ব অভিজ্ঞতা খুব খারাপ। বড় রাজনৈতিক দলগুলো আমাদের সাথে বিশ্বাস ভঙ্গ করেছে, বিএনপি করেছে, আওয়ামী লীগ করেছে, জামাত করেছে। আমরা সেই জায়গা থেকে একটা পরিসর চাই যেখানে সাধারণ মানুষ রাজনীতির সাথে এত দূরত্ব বোধ না করে, তারা যেন ইনভলভ থাকতে পারে। এটাই অন্তর্ভুক্তিমূলক সমাজ, এটাই একটা দায় ও দরদের সমাজ, সেইটার কথাই বলা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ।